চীন সফরে ডোনাল্ড ট্রাম্প জ্বালানি সংকট নিয়ে দীর্ঘ আলোচনা। ইরানকে মোকাবেলায় চীনের সহায়তার প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রের। ইরান যুদ্ধে আর্থিক চাপে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ। নাগরিকদের আর্থিক কষ্টের চেয়ে ইরান যুদ্ধই প্রাধান্য ট্রাম্পের। দূরপাল্লার শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা রাশিয়ার। বাড়ছে বৈশ্বিক নিরাপত্তা উদ্বেগ। যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত। 24 ঘণ্টায় নিহত 14 লেবানিজ সেনা ও প্যারামেডিক। এবং বাণিজ্য ঘাটতি কমাতে সোনা ও রূপার আমদানি শুল্ক বাড়ালো ভারত। 6% থেকে বাড়িয়ে এক ধাক্কায় 15%। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্ব। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। ইরানকে মোকাবেলায় চীনের সহায়তার প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রের। বেজিং সফরের আগে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের যুদ্ধ, হরমুজ প্রণালীর সংকট ও বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যেই 3 দিনের চীন সফরে রয়েছেন তিনি। বুধবার বেজিং পৌঁছানোর পর বৃহস্পতি ও শুক্রবার বৈঠকে বসবেন ট্রাম্প ও শি জিনপিং। এই বৈঠকে ইরান ইস্যু এবং হরমুজ সংকট নিয়ে তাদের মধ্যে আলোচনা হবে বলে জানিয়েছেন ট্রাম্প। সামিউল শিহাবের রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বহুল প্রতীক্ষিত চীন সফর শুরু করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার বেজিংয়ের উদ্দেশ্যে রওনা হন তিনি। এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে ট্রাম্প বলেন, হরমুজ সংকট ও বৈশ্বিক তেলের বাজার নিয়ে শি জিনপিংয়ের সঙ্গে দীর্ঘ আলোচনা হবে তার। তবে ইরান পরিস্থিতি মোকাবেলায় চীনের সহায়তার প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রের। ট্রাম্প বলেন, যে কোনো উপায়ে ইরানের বিরুদ্ধে জয় নিশ্চিত করবে ওয়াশিংটন। ইরান পরিস্থিতি পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানে আমাদের কোনো সহায়তার প্রয়োজন নেই। শান্তিপূর্ণভাবে হোক কিংবা অন্যভাবে আমরা জিতবই। ইরান পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। এদিকে যুদ্ধ চাপিয়ে দিয়ে এখন ইরানের ওপর এর দায় দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তার অভিযোগ, আগ্রাসনের পক্ষে যুক্তি দাঁড় করাতেই মিথ্যা তথ্য ছড়াচ্ছে দেশ দুটি। বার্তা সংস্থা রয়টার্স বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধ শুরুর পর দেশটিতে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব। এর মধ্যে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে বহুজাতিক প্রতিরক্ষা মিশনে বড় ধরনের অস্ত্র সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। হরমুজ বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের খসড়া প্রস্তাবেও সম্মত হয়েছে 112টি রাষ্ট্র। সামিউল শিহাব, আরটিভি। ইরান যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার সরাসরি প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে। বাড়ছে জ্বালানি তেলের দাম, চড়ছে নিত্যপণ্যের মূল্য। এর মধ্যে সবচেয়ে বেশি চাপ পড়েছে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের উপর। তবে এমন পরিস্থিতিতেও আমেরিকানদের আর্থিক কষ্টের চেয়ে মার্কিন প্রেসিডেন্টের কাছে মুখ্য বিষয় ইরান যুদ্ধ, এমনটাই জানিয়েছেন তিনি। বিনিয়ামিনের রিপোর্টে বিস্তারিত। ইরান যুদ্ধ আর হরমুজ প্রণালীর অচলাবস্থায় প্রায় 2.5 মাস ধরে অস্থির আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজার। বুধবার কিছুটা কমলেও এখন ব্যারেল প্রতি $100 উপরে রয়েছে ব্রেন্ট ও WTI অপরিশোধিত তেলের দাম। বিশ্লেষকদের মতে, যুদ্ধ দীর্ঘ হলে জ্বালানির মূল্য আরও বাড়বে। জ্বালানি বাজারের এই অস্থিরতার ধাক্কা সরাসরি লাগছে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের জীবনে। গেল এপ্রিল দেশটিতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 3.8%, যা গত 3 বছরের মধ্যে সর্বোচ্চ। সবচেয়ে বেশি বেড়েছে জ্বালানি, খাদ্য ও বাড়ি ভাড়া খরচ, যা 2022 সালের পর সর্বোচ্চ পর্যায়ে। শুধু জ্বালানি নয়, দ্রুত বাড়ছে মুদিপণ্যের দামও। মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী এপ্রিল মাসে মুদিপণ্যের দাম বেড়েছে 0.7%, প্রায় 4 বছরের মধ্যে যা সবচেয়ে বড় বৃদ্ধি। তাজা সবজির দামও 3 মাসে বেড়েছে 44%-এর বেশি। তবে নিজেদের জনগণের অর্থনৈতিক কষ্ট নিয়ে উদ্বিগ্ন নন ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র না পায়, সেটিই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমেরিকানদের আর্থিক পরিস্থিতি নিয়ে আমি একদমই ভাবছি না। আমি শুধু চাই ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র না পায়। As soon as this war is over, you're going to see inflation go down to probably 1.5%.
অর্থনীতিবিদরা বলছেন, যুদ্ধের কারণে জ্বালানি পরিবহন ব্যয় বাড়ায় বিশ্বজুড়েই বাড়ছে নিত্যপণ্যের দাম। এর কারণে এশিয়ার শেয়ার বাজারেও দেখা দিয়েছে অস্থিরতা। বুধবার দক্ষিণ কোরিয়া ও জাপান সহ বেশিরভাগ শেয়ার বাজার নিম্নমুখী থাকায় কেনাবেচা হয়নি তেমন। বিনিয়ামিন, RTV। বিশ্বের সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার সারমাত নামের এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় মস্কো। ক্রেমলিনের দাবি, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র বিশ্বের যে কোনো প্রান্তে আঘাত হানতে পারে। এমন পরিস্থিতিতে নতুন করে বাড়ছে বৈশ্বিক নিরাপত্তা উদ্বেগ। সামিউর শিহাবের রিপোর্টে থাকছে বিস্তারিত। কয়েক হাজার মাইল দূরের যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপের যে কোনো দেশে এখন পারমাণবিক ওয়ারহেড দিয়ে আঘাত হানতে সক্ষম রাশিয়া। কয়েক বছরের কারিগরি জটিলতা ও বারবার পিছিয়ে যাওয়ার পর অবশেষে এই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো মস্কো। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সারমাত নামের অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্রটি প্রায় ৩৫,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। ক্ষেপণাস্ত্রটির সফল উৎক্ষেপণের পর এক ভিডিও বার্তায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হলো সারমাত। তার দাবি, পশ্চিমা দেশগুলোর হাতে থাকা যে কোনো ক্ষেপণাস্ত্রের তুলনায় এটি কয়েক গুণ বেশি শক্তিশালী। সারমাত বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এটি রাশিয়ার নিরাপত্তা আরও শক্তিশালী করবে এবং যারা আমাদের হুমকি দেয় তাদের পদক্ষেপ নেয়ার আগে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করবে। পুতিন আরও জানান, চলতি বছরের শেষ নাগাদ আনুষ্ঠানিকভাবে রুশ সেনাবাহিনীর যুদ্ধকালীন দায়িত্বে মোতায়েন করা হবে এই ক্ষেপণাস্ত্র। দীর্ঘ কয়েক বছরের গবেষণা ও একাধিক পরীক্ষার পর এখন এটি রাশিয়ার সামরিক শক্তির অন্যতম প্রধান অস্ত্র হিসেবে যুক্ত হতে যাচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে, রুশ সামরিক বাহিনীতে সারমাত মিসাইলের সংযুক্তি আন্তর্জাতিক সামরিক ভারসাম্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। কারণ সারমাতের ৩৫,০০০ কিলোমিটার পাল্লার বিপরীতে যুক্তরাষ্ট্র, চীন ও উত্তর কোরিয়ার মতো দেশগুলোর ICBM প্রযুক্তির পাল্লা মাত্র ১২,০০০ কিলোমিটার। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্টের মেয়াদ শেষ হওয়ার পর পুতিনের এমন শক্তি প্রদর্শন নতুন করে উদ্বেগ তৈরি করছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, মস্কোর এই পদক্ষেপকে কড়া সতর্কবার্তা হিসেবে দেখছে পশ্চিমা দেশগুলো। সামিউল শিহাব, RTV। যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গত ২৪ ঘন্টায় লেবানিজ সেনা ও প্যারামেডিক সহ অন্তত ১৪ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ১৩ জন। অন্যদিকে ইসরায়েলি বাহিনীর ওপর ২৫টি পাল্টা হামলার দাবি জানিয়েছে হিজবুল্লাহ। বিস্তারিত থাকছে বিনয়ামিনের রিপোর্টে। লেবানন ইসরায়েলের যুদ্ধবিরতি এখন টালমাটাল। গত ২৪ ঘন্টায় ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় ২ জন প্যারামেডিক, ১ জন লেবানিজ সৈন্য এবং বেসামরিক নাগরিক সহ মোট ১৪ জন নিহত হয়েছে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থার তথ্য মতে, কাফার দৌনিন শহরে একটি জনবসতিপূর্ণ বাড়িতে বিমান হামলায় ৬ জন নিহত হয়। এছাড়া নাবাতিয়ে এলাকায় আহতদের উদ্ধার করতে গিয়ে ড্রোন হামলায় প্রাণ হারায় ২ উদ্ধারকর্মী। ইসরায়েলি বাহিনী বর্তমানে লেবানন সীমান্তের প্রায় ১০ কিলোমিটার ভেতরে অবস্থান করছে। গত ২ মাসে এ সংঘাতের ফলে লেবাননের ১৬ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, প্রাণ হারিয়েছে ২,৮৪০ জন। এদিকে পাল্টা ব্যবস্থা হিসেবে হিজবুল্লাহ মঙ্গলবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের ওপর ২৫টি ড্রোন হামলার কথা জানিয়েছে। বিয়াদা ও হুলা এলাকায় অগ্রসর হওয়া ইসরায়েলি পদাতিক বাহিনীকে লক্ষ্য করে তারা তীব্র আক্রমণ চালায়। গাইডেড মিসাইল ও ড্রোন ব্যবহার করে ইসরায়েলি ট্যাঙ্ক, বুলডোজার এবং যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করার দাবি করেছে হিজবুল্লাহ। যুদ্ধবিরতির মধ্যে উভয় পক্ষের এ পাল্টাপাল্টি হামলায় সীমান্ত পরিস্থিতি এখন থমথমে। অন্যদিকে হিজবুল্লাহর সঙ্গে কথিত সংযোগের কারণে ১৬ জন লেবানিজ নাগরিক এবং লেবানন ভিত্তিক ৫টি সংস্থাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে কালো তালিকাভুক্ত করেছে সংযুক্ত আরব আমিরাত। বিনয়ামিন, RTV। ভারতের মহারাষ্ট্রে মন্দিরের দেয়াল ধসে অন্তত ৬ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অন্তত ১৪ জন। মঙ্গলবার রাজ্যের সাঙ্গলি জেলার মোদেওয়ারি গ্রামের মার্গু দেবী মন্দিরে এ ঘটনা ঘটে। সাঙ্গলি জেলা পুলিশের সুপারিনটেন্ডেন্ট তুষার দোষী জানান, সে সময় প্রায় ৩৫০ ভক্ত ও দর্শনার্থী মন্দিরের চত্বরে ছিলেন। সন্ধ্যার দিকে ভারী বর্ষণ এবং ঝড় শুরু হলে তারা মন্দির চত্বরের সীমানা দেয়াল ও টিন শেডের নিচে আশ্রয় নেন।
হঠাৎ করে দেয়ালের একাংশ ও টিন শেড ধসে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে 10 জনে দাঁড়িয়েছে। গতকাল মঙ্গলবার সেরাই নওরং এলাকায় ব্যস্ত সড়কে এই ঘটনা ঘটে। এতে নারী ও শিশু সহ আরও 30 জনের বেশি আহত হয়। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় আশপাশের দোকান ও যানবাহন। পুলিশ জানিয়েছে ঘটনাটির প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে সেখানে একটি বিস্ফোরক বোঝাই রিকশা থাকার আলামত পাওয়া গেছে। এটি দুর্ঘটনা নাকি আত্মঘাতী হামলা তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও গত শনিবারই বান্নু জেলায় এক আত্মঘাতী হামলায় 15 জন পুলিশ সদস্য নিহত হয়েছিলেন। এসব হামলার জন্য আফগানিস্তানের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীকে দায়ী করেছে পাকিস্তান, তবে এ দায় অস্বীকার করেছে তালেবান সরকার। আর্জেন্টিনার সরকারি বিশ্ববিদ্যালয়ে বাজেট বরাদ্দের দাবিতে রাজপথে নেমেছে হাজারো বিক্ষোভকারী। প্রেসিডেন্ট হাভিয়ার মিলেইয়ের ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে রাজধানী বুয়েন্স আইরেস সহ বিভিন্ন শহরে এই বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীদের দাবি, সরকারের বাজেট কমানোর ফলে উচ্চশিক্ষা ব্যবস্থা হুমকির মুখে পড়েছে। গত বছর বেতন বৃদ্ধির আইন হলেও মিলেই সরকার তা কার্যকর না করে আদালতে চ্যালেঞ্জ করে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোকে রাজনৈতিক আখড়া বলে সমালোচনা করে সরকার। একে শিক্ষার উপর আঘাত হিসেবে দেখছে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। অন্যদিকে সরকার এই আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে। বিদেশি মুদ্রার রিজার্ভ বাঁচাতে এবং বাণিজ্য ঘাটতি কমাতে সোনা ও রূপার আমদানি শুল্ক বাড়িয়েছে ভারত। বুধবার এক সরকারি আদেশে এই শুল্ক 6% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। এখন থেকে এই ধাতু আমদানিতে 10% সাধারণ শুল্ক এবং 5% কৃষি উন্নয়ন কর কার্যকর হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে অন্তত 1 বছর সোনা কেনা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন চড়া দামের কারণে ক্রেতাদের মধ্যে সোনা কেনার আগ্রহ কমতে পারে। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, আমদানি কমলে বৈদেশিক মুদ্রার চাপ কমবে এবং রুপির মান স্থিতিশীল হবে। তবে শুল্ক বাড়ায় অবৈধ পথে সোনা আসার ঝুঁকি বাড়বে বলেও মনে করেন অনেকে। দর্শক, এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আর টিভির সাথেই সংযুক্ত থাকুন, মতামত জানান আর টিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।